ঢুকে আছে অনেকে ভেতরে। শোনা যাবে না। এখন কি শুনতে পাও? জি স্যার। আচ্ছা, তো আমাদের জয়েন করছে কতজন? 35, 36 আর আমাদের মোট স্টুডেন্ট কতজন? জাকিরুল, তোমাদের স্টুডেন্ট কতজন? স্যার টোটাল স্যার 116 জন। ও আচ্ছা, তার মানে এখনো বহু ছাত্র বাকি। জয়েন করতেছে স্যার সবাই স্যার। আচ্ছা, স্যার আমরা তো মনে হয় স্যার ওই আগের লিংকটাতেই জয়েন করেছি। না তোমরা ওই যে না, এটা ওই লিংক না, এটা কমন একটা লিংক আছে ক্লাসের, আর সেইখানেই আবার পার্সোনাল লিংকও টিচারদের থাকে। তো সেই পার্সোনাল লিংক থেকে ওই করতে পারে। আর কেউ একজন তোমাদের কোনো টিচার আছে কিনা আশরাফুল নাহার নামে? আমাদের ছিল স্যার হর্টিকালচারের স্যার। উনি এই কাজটা করছেন, উনি নিজের নাম এখানে লিখে রেখে গেছেন, এটা চেঞ্জ করেন না। বুঝতে পারছো? উনি এগ্রি ইঞ্জিনিয়ারিং চেঞ্জ করে উনি আশরাফুল নাহার লিখে রেখে গেছেন। কারণ এর আগে আমি আরেকটা ক্লাসে দেখেছি যে ছবি লাগিয়ে রেখে গেছেন পার্সোনাল। তো তুমি গেলেই দেখবা যে ওই স্যার বসে আছে। আর আমাদের পার্সোনাল যদি বলো, আমার পার্সোনালি জুম আইডি আছে, সেখানে নিলে ওই সেই পার্সোনাল হয়ে আছে। কিন্তু কমন লিংকে নিলে হয় কি, এটা একটা রেকর্ডেড থাকে এবং তোমাদের জন্য সুবিধা। পার্সোনালি লিংক বারবার না দিয়ে দেখা যায় যেটা কমন লিংকে ঢুকে পড়লাম। তো তোমাদের সাথে মনে হয় আমার প্রথম ক্লাস হচ্ছে, সেই প্রথম ক্লাসে এত রকমের ক্রাইসিস হলো। আর জাকিরুলকে তো আমি হাজারবার ফোন করছি। আর তারপর আমার আবার 12টা থেকে একটা মিটিং হচ্ছে, যদি আমি যতটুকু পারি সেইটুকু আমি তোমাদের সাথে থেকে তারপর আমি একটা মিটিং এ যাব। তোমরা যদি চাও তাহলে মাঝেও হয়তো যদি গ্যাপ পাও, যদি মনে করো যে ক্লাস আমরা করে ফেলবো, এরকম করেও তোমরা ক্লাস করে ফেলতে পারো, যত আর্লি পারো শেষ করে ফেলতে পারো। বুঝতে পারছো জাকিরুল? স্যার একটু আরেকবার বলেন স্যার, বুঝতে পারি নাই। তুমি আমার কথা বুঝতে পারোনি। সেটা হচ্ছে যে তোমরা যদি চাও অন্য কোনো টাইমে ক্লাস করে কুইক শেষ করে ফেলবো, সেটাও হতে পারে কয়েকটা ক্লাস তাড়াতাড়ি। কারণ আমি আমার এই মুহূর্তে আমার বেশিরভাগ ক্লাস শেষ হয়ে গেছে, আমি যথেষ্ট টাইম আছে। তো ওরা আসতে থাক আর আমরা ক্লাস শুরু করি। সম্ভবত 60-70 মতো চলে আসছে। আমরা তো পড়াশোনা করছিলাম হাইড্রোলিক্স। তো হাইড্রোলিক্স এর অনেক পার্টি স্যাররা পড়িয়ে গেছেন, 3 জন স্যার পড়িয়ে গেছেন, তাই তো? একজন
পড়িয়েছেন। প্রথম দিকে কোন পার্ট পড়েছো তোমরা? স্যার ফ্লুইডস ফ্লো মৌসুমী ম্যাম পড়িয়েছেন। ফান্ডামেন্টালস পার্ট, ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেগুলো ম্যাডাম পড়িয়েছেন। তার মধ্যে বিশেষ কিছু ইকুয়েশন আছে, বিশেষ কিছু শর্ত আছে যেগুলো সারা জীবন মনে রাখার মতো, বুঝতে পারছো? মানে প্রত্যেক কোর্সেই কিছু জিনিস থাকে যেগুলো সারা জীবন ক্যারি করে মানুষ এবং ফিল্ডে কাজে লাগায়। হাইড্রোলিক্স, ফ্লুইড মেকানিক্স এরকম কিছু বেসিক কোর্স যেটা তুমি পরবর্তীতে অন্য কোর্সে কাজে লাগাতে পারবে। তো এর মধ্যে আবার ফান্ডামেন্টালস পার্টে যে কিছু জিনিস আছে ওই জিনিসগুলো বেসিক জিনিস। সেই বেসিক জিনিসগুলো হচ্ছে তুমি পরবর্তীতে যে কোনো কোর্সের কোনো এক্সপ্লেনেশনে ব্যবহার করতে পারবো। যেরকম 1 2 3 4 আমরা শিখি, তারপরে যোগ বিয়োগ গুণন শিখি, সেগুলা দিয়ে আমরা পরবর্তীতে বড় বড় অঙ্ক সলভ করি। ওরকম ধরনের কিছু জিনিস তুমি শিখতে পারবে ওইখান থেকে। তো আর হয়তো আমাদের দিন ইসলাম পড়িয়েছেন ওয়ার নস ওয়ার, আর আমাদের আদম স্যার পড়িয়েছেন সম্ভবত ওপেন চ্যানেলের যে পার্টটা। আর আমি পড়াবো হচ্ছে ওপেন চ্যানেল তো পড়িয়েছেন তাই তো, আর বাকি আছে পাইপের ভিতর দিয়ে ফ্লো হলে কি হয় সেটা নিয়ে পড়াশোনা, সেই পার্টটা আমি পড়াবো। যে পাইপ ফ্লো থ্রু পাইপস, একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো গেলে সেখানে কি মেকানিজম হয় সেটা আমি পড়াবো। তো ফ্লো থ্রু পাইপস পড়ার পিছনে লজিক, তুমি যদি যে কোনো জায়গায় এখন দেখো যে ওপেন চ্যানেল দিয়ে যদি তুমি নিয়ে যাও কিংবা কোনো ক্যানন ক্ষেত্রে নিয়ে যাও, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে লস হয়, ফ্রিকশন থাকে, ভিসকোসিটি ফ্রিকশন থাকে। ফ্রিকশনের কারণে দেখা যায় যে তোমার প্রচুর পরিমাণে লস হয়। তো সেই লসটাকে মিনিমাইজ করার জন্য আমরা অনেক সময় বুদ্ধি করি যে পাইপ দিয়ে নিয়ে গেলে তো ইভাপোরেশন হয়ে যায়, ওয়াটার বলো অথবা অন্য কিছু বলো। তো সেই লসটা মিনিমাইজ করার জন্য আমরা পাইপের দিকে ঝুঁকি। এখন মনে হয় তোমরা অনেক রাস্তা দিয়ে যেতে গেলে দেখবা যে বিএডিসির অনেক উঁচু একটা ইসের মতো বসানো আছে ফিল্ডের মধ্যে, দেখছো নাকি চাকরির? রাস্তা দিয়ে যেতে গেলেই দেখবা যে লাল সাদা রং করা, যে মাঠের মধ্যে খানিক উঁচু করা, ওইগুলো সব সাব কি বলে সাবসারফেস, যে মাটির নিচ দিয়ে পাইপ দিয়ে ওয়াটার ক্যারি করার লাইন। ফুড ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা কাজে লাগবে, কারণ তাদের তো ইন্ডাস্ট্রিতে ফ্লুইডের লিকুইডের ফ্লো তাদেরও তো জরুরি, এবং তারা সেটা লিকুইড ফ্লো করতে হয় তাদের। তো সেখানে প্রেসার কিংবা ওয়াল টার্ন কিংবা কি রকম ফোর্স এগুলো কাজ করছে সেটা জানার জন্য এই পাইপ ফ্লো জরুরি। তো সেসব নিয়েই আমরা পড়াশোনা করব এই চ্যাপ্টারটাতে, যে আমি পাইপের ভিতরে নিয়ে গেলে সেখানে আবার কি মেকানিজম কাজ করে সেসব জিনিস নিয়ে। আর ওই যে বাড়ির পাইপ ইরিগেশন সিস্টেম, চাকরিও তুমি যদি দেখো রাস্তায় গেলেই রাস্তার পাশে দেখবা যে কিছু ওই যে বাড়ির পাইপ ইরিগেশনের কিছু টিউব বসানো আছে মাটির নিচে, তার পাইপ আছে। তো ওরকম কংক্রিটের পাইপ বলো অথবা পিভিসি পাইপ বলো, এরকম টিউবওয়েল বসালে টিউবওয়েলের নিচেও পাইপ আছে, তাই তো অনেক জায়গায় পাইপ আছে। তো আমরা মনে হয় ক্লাসে চলে যাই। তোমরা 76 তো তোমরা তো আমাকে ঠিকঠাক মতো শুনতে পাও নাকি? এখন এত বড় ক্লাসে কে যে অন করে ঘুমিয়ে গেছে আল্লাহ পাকই জানে, আর সেই জানে। আমরা মনে হয় ক্লাসে ঢুকে পড়ি। জাকিরুল তোমরা কি দেখতে পাও কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মাঝে মধ্যে রেসপন্স করো, না হলে আমি আবার ভাববো যে আমি ডেড সিটিতে আছি, সবাই মারা গেছে আর আই এম দ্য অনলি পারসন হু ইজ টকিং। কারণ এখানে তো আর কোনো কমিউনিকেশনের কোনো ওয়ে নাই যে তোমাদের দিকে তাকানোও যাবে কিংবা কথা বলা যাবে। ইটস কাইন্ড অফ ডেড সিটি, মৃতদের নগরের মতো। কেউ হয়তো ফোন অন করে ঘুমিয়েও গেছে নাকি? যতক্ষণ আমরা পড়ি আর কি। ফ্লো থ্রু পাইপস, এটা আমাদের চ্যাপ্টারের নাম।
আর আমি সবসময় পড়ানোর সময় আমি বেশি কথা বলি অনেক সময়। তো আমার স্লাইডের প্রথমেই একটা জিনিস, এটা হচ্ছে হেলেন কেলার, তার নাম। সে হেলেন কেলারের বলছে যে দ্য হাইয়েস্ট রিজল্ট অফ এডুকেশন ইজ টলারেন্স। তো আজকে দুনিয়ায় অশান্তির পিছনে মূল কারণ অসহনশীলতা। কেউ কাউকে মানে না, আমি সেরা, এরকম পয়েন্ট থেকে রিলিজিয়ন বলো, পলিটিক্স বলো, যে কোনো জায়গায় বলো, বন্ধু বান্ধব বলো, আমি সেরা। তো এই সেরা হতে গিয়ে দেখছে অসহনশীল হয়ে যাচ্ছে মানুষ, এবং আরেকজনের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা বোধ কিছু নাই। সে নিজের পাওয়ারটা তার উপর চাপাই দিতে চায়। তো সেইখান থেকে বের হয়ে আসার নামই এডুকেশন। যে এই যে পড়াশোনা করতেছে, এর মূল পিছনে গল্প হচ্ছে যে ইউ নিড টু বি টলারেন্ট, তাহলে দুনিয়া সুন্দর, একটা সুন্দর পৃথিবী পাবা। তো এই যে পাইপের ভিতর দিয়ে কিভাবে ফ্লো হয় সেসব জিনিস তোমরা অনেক জায়গায় দেখে থাকতে পারো। ফ্লুইড মেকানিক্স যখন পড়ছো তখন ল্যাবরেটরিতে গেলেও দেখছো যে পাইপের ভিতর দিয়ে ফ্লো হয়ে চলে যাচ্ছে, ওই যে উপরে পাইপ টানানো আছে, তাই তো। আর নিচে দেখো কিছু চ্যানেলের মতো বানানো আছে। সেসব জিনিসের এই ছবির মধ্যে দেখাচ্ছে যে এরকম যদি একটু বাঁকা করে সেখানে টার্বুলেন্ট ফ্লো হয়েছে। এইসবের সাথে তোমরা খুবই, you're very much known to this type of things, that how fluid flows through a pipe. তুমি যদি বলো লেমিনার ফ্লো হয়, টার্বুলেন্ট ফ্লো হয়, সেসব ফ্লোর নাম তোমরা শুনে জানো অলরেডি। তো এখানে আসলে জিজ্ঞেস করার মতো কোনো অপশন নাই যে তোমাদের ফিডব্যাক নেওয়া। ফিডব্যাক নিতে গেলে আমি ক্লাস সারাদিন চলবে, মানে হয় ওয়ান ওয়ে পড়ানোর মতো। এর মধ্যে টপিকস, যে টপিকস গুলা আমি গোইং টু কভার, these are like critical velocities in pipes. এটা পাইপের ভিতর দিয়ে একটা ক্রিটিক্যাল ভ্যালোসিটি কি কি, and velocity head in a pipe. ভ্যালোসিটি হেডের নাম শুনছে, এখন তো সরাসরি আসলে হয়তো জিজ্ঞেস করা যেত, কিন্তু এখানে তো জিজ্ঞেসও করতে পারি না, কাকে জিজ্ঞেস করবো আর কি উত্তর দিবে। and loss of head in pipe, তার মানে ভ্যালোসিটি হেড তো চেনো নাকি? আমি জাকিরুলের সাথে কথা বলছি কারণ জাকিরুলের নাম আমার কাছে পরিচিত হয়ে গেছে ক্লাসের, এই জন্য জাকিরুলকে ডাকছি। অন্য কেউ চাইলে আমাকে আমাদের সাথে শেয়ার করতে পারো যে তোমরা ভ্যালোসিটি হেড কি জিনিস। ভ্যালোসিটি হেড সম্পর্কে তো জানো তোমরা সবাই, তাই না? ইতোমধ্যে জেনে যাওয়ার কথা। তোমরা কি সব ক্লাসে আসো নাকি শেষ চলে গেছো? হ্যালো, তোমরা কাউকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কারণ আমার মনে হচ্ছে যে আমি ডেড সিটিতে এসে পড়ছি আর কি। 2-5 জন হলে ইন্টারাকশন ভালো হয়, বাট এত মানুষের সাথে আসলে ইন্টারঅ্যাক্ট করাটাও ডিফিকাল্ট। তো দেখো, ভ্যালোসিটি হেড তো তোমরা জানো, এটা নতুন করে জানানোর ওরকম কিছু নেই। তো সেই ভ্যালোসিটি হেডেরই আবার লস হয়ে যায়। তুমি ধরো একটা হেড মেনটেন করে, একটা প্রেসার মেনটেন করে তুমি নিয়ে যাচ্ছ, কিন্তু তার মধ্যে ফ্রিকশনের জন্য বলো, ডিসপারশনের লস অফ হেড হচ্ছে পাইপে। তো সেটা নিয়ে আমরা পড়াশোনা করবো যে লস হয় কিভাবে, কন্ট্রাকশনের জন্য, এনলার্জমেন্টের জন্য, অথবা অবস্ট্রাকশন দিলা, অথবা বেন্ড দিলা। মাঠে যদি যাও ফিল্ডে, তখন দেখবে যে অনেক গেট দিয়ে কন্ট্রোল করে। তুমি যদি ইন্ডাস্ট্রিতেও যাও, সেখানে ইউ উইল ফাইন্ড কন্ট্রোলিং অনেক গেট আছে সেখানে পাইপের মধ্যে। সেই সব জায়গায় কিভাবে লস হয় সেটা বলবো আমরা। পাইপ ডায়াগ্রামস আছে, ফ্লো ইন পাইপ নেটওয়ার্কস, এই হচ্ছে আমাদের পড়ার টপিক। তো এখানে আমাদের বইপত্র ছাড়া হয়তো অনেক রেফার করেই দিচ্ছেন। দুটো বই আছে, যেটা মূলত হাইড্রোলিক্স, এস.ডব্লিউ. কিং এর একটা বই আছে, এটা ভেরি পপুলার একটা বই, সবাই পড়ে এবং ভালো ভালো বই এই বইটা। আর হাইড্রোলিক্স এন্ড ফ্লুইড মেকানিক্স লিমিটেড একটা বই আছে, সেটাও ইউ অলসো ক্যান ফলো ইট। আর যদি মনে করো যে সহজ বই পড়তে চাও, ইন্ডিয়ান রাইটারদের বই আমরা ভালো বুঝতে পারি ইংলিশ, সেই বইগুলো, সেটা হচ্ছে আর.এস. কুর্মি, তারপরে আছে ফ্লুইড মেকানিক্স, অথবা জগদীশ লাল, ওনার বইও আছে। মূলত কুর্মির বই পড়ে আর এই বইগুলাই পড়ে, এইগুলা তোমরা ফলো করতে পারো।
এখন আজকে আমরা কি করতে যাচ্ছি সেটা তুমি যদি বলো যে রেনল্ডস নাম্বার, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, ডেফিনেশন, সেসব জিনিস আমরা জানার চেষ্টা করব আজকের ক্লাসে। তো পাইপ বলতে আসলে তোমরা কি বোঝো? কেউ একজন বলো যদি পাইপ বলতে কি বোঝায় তোমাদের দৃষ্টিতে? পাইপ ফ্লো তোমরা জাস্ট আমার সাথে শেয়ার করতে পারো, কারণ না হলে ক্লাসে আমার মনে হচ্ছে এটা কোনো ক্লাসে আমার ক্লাসে কেউই নাই, আমার জন্য অস্বস্তি লাগে আর কি। তুমি যদি কেউ শেয়ার করো যে পাইপ কি এবং পাইপ ফ্লো বলতে তুমি কি কি বোঝো তোমাদের আইডিয়াতে, যা ইচ্ছা বলতে পারো, অফেন্সিভ কিছু বাদে। হ্যালো স্যার পাইপ ফ্লোতে স্যার কোনো স্যার ওই যে অ্যাটমসফিয়ারের সাথে কোনো কানেকশন থাকবে না স্যার, মানে স্যার ওপেন সারফেস থাকবে না। তো পাইপ বলতে তো প্রথমেই একটা জিনিস বোঝো যে পাইপ নাকি জি স্যার। এরকম কিছু, তো পাইপ জিনিস আর তার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, তার মধ্যে অ্যাটমসফিয়ারিক কোনো প্রেসার থাকবে না এরকম, তো মানে জাস্ট ভর্তি হয়ে ফ্লো হয়ে চলে যাচ্ছে এরকম কিছু বলছো? জি স্যার। তো আমরা এখন দেখি যে এটা একটা ক্লোজড কন্ডুইট। ফার্স্ট অফ অল ইট মাস্ট বি ক্লোজড। ওই যে শেপেরই হোক, শেপ কিন্তু না যে ফ্যাক্টর না, যে আমাদের অনেক সময় ছোটবেলায় দেখছে পাইপ মানে রাউন্ড, তাই তো, গোল সার্কুলার শেপ, এটাই হচ্ছে পাইপ। কিন্তু পাইপ হতে হলে যে শেপ ওরকমই হতে হবে নট নেসেসারিলি। যেরকম এই কি বলে মোবিল, যেরকম সে একটা ব্র্যান্ডের নাম, বাট আমরা মোবিল বলতে বুঝি লুব্রিক্যান্ট, তাই তো, ওরকম হয়ে গেছে সেই সার্কুলার টাইপের। এটা একটা ক্লোজ কন্ডুইট যার ভিতর দিয়ে লিকুইডস অথবা গ্যাস এগুলো ফ্লো করতে পারে, এই পাইপ বলে। আবার হাইড্রোলিক্স এর ভাষায় যদি তুমি বলো এটা একটা কন্ডুইট, এটা একটা সার্কুলার একটা কন্ডুইট পাইপ, তার ক্রস সেকশন উইথ ফুল ফ্লো, যার মধ্যে দিয়ে ফুল ফ্লো হয়, হাফ ফ্লো না। ওপেন চ্যানেলে যখন দেখছো তখন উপরে কিছু ফাঁকা আছে, ফুল হয়ে ফুল ফ্লো হচ্ছে। এখানে ফুল ফ্লোটা একটা মেজর পয়েন্ট টু বি নোটিস, এন্ড পার্শিয়ালি ফ্লো হলে তাকে আমরা বলি ওপেন চ্যানেল। যে ধরো খানিক পার্ট আছে, খানিক পার্ট বাকি আছে, সেই তার উপর মধ্যে বাতাসও ঢুকে গেছে, তো বাতাস ঢুকলে তার বাতাসের প্রেশার সেখানে কাজ করবে, তাকে আমরা সে যদি সার্কুলারও হয়, ক্লোজ কন্ডুইটও হয়, সেক্ষেত্রে আমরা তাকে আর পাইপ ফ্লো বলবো না, তাকে আমরা বলবো ওপেন চ্যানেল ফ্লো। ওপেন চ্যানেল ফ্লোতে বলছে যে প্রেশার সারফেসেস অ্যাটমসফিয়ারিক, and পাইপ ফ্লোতে হয় কি লেসার অর গ্রেটার দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওই অ্যাটমসফিয়ারিক প্রেশারই ওর মধ্যে থাকবে না, হয় ভ্যাকুয়াম থাকতে পারে সব বাতাস বের করে নিয়ে, অথবা কিছু প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারে থাকতে পারে। তুমি যদি এক্সাম্পল যদি দেখতে চাও, সেটা তো রাস্তাঘাটে দেখোই, ফিল্ডে দেখো পাইপ ফ্লো কোথায় হয়, সিটি ওয়াটার সাপ্লাই, শহরে যারা থাকো ওয়াটার সাপ্লাই দিচ্ছে সেখানে পাইপ ফ্লো হচ্ছে। গ্যাস মেইনস যেখানে গ্যাস সাপ্লাই দিচ্ছে সেটাও ওই পাইপ ফ্লোরই উদাহরণ। এবং ওপেন চ্যানেলের আর উদাহরণ হতে পারে যে সিওয়ার্স এন্ড ড্রেনেজ টাইল, ড্রেন গুলাতে তো উপরে অনেক ড্রেনেরই খোলা আছে, অথবা অনেক ক্লোজ বাট ফুল ফ্লো হয়ে যাচ্ছে, এই হচ্ছে পাইপ। আর রেনল্ডস এক্সপেরিমেন্ট, রেনল্ডস এর নাম্বার তো তোমরা জানো, এটা একটা নাম্বার যার উপর ভিত্তি করে একটা ফ্লোর ধরন, সেটা তোমরা নেচার ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবা। তো এটা একটা লিমিটিং কন্ডিশনস whether flow will be laminar or turbulent। আমরা ছোটবেলায় ল্যামিনার বা টার্বুলেন্ট পড়াশোনা করেছি। তুমি যদি ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়ো, সেখানেও তোমার ফ্লো সম্পর্কে ধারণা থাকতে হবে, না হলে তুমি ইন্ডাস্ট্রিতে জব করো, সেখানে ফ্লোটা ল্যামিনার না টার্বুলেন্ট না, সেটা কিভাবে যাচ্ছে, কোন ভ্যালোসিটিতে যাচ্ছে, না হলে তুমি এমন ভ্যালোসিটি মেনটেন করলা যে ভেঙে চুরে উড়ে চলে গেল পাইপ, অথবা এরকম ভ্যালোসিটি তুমি মেনটেন করলা যে এমন স্লো যাচ্ছে এ আর শেষ পর্যন্ত পৌঁছাবে না, এরকম হতে পারে। আবার তুমি যদি বলো যে যেই হেডে তুমি এক মাথা দিয়ে পাঠিয়েছো জুস, সেই জুস আর ওই মাথা দিয়ে বের আর হয় না, কারণ হেড লস তুমি জানো না,
তো তুমি যে ক্যালকুলেশন করে কাটাই ক্যালকুলেশন করে হয়তো ফ্লোটাকে দিয়েছো, সে ওই মাথায় যেতে যেতে তার অবস্থা খারাপ, সে আর পৌঁছায় নেই, লস হয়ে গেছে, লসই শেষ। তো সেসব জিনিস ক্যালকুলেশন করার জন্য হলো এইসব জিনিস লাগবে। Reynolds experiment, এরকম এক্সপেরিমেন্ট যা কিনা for the flow will be laminar or turbulent, you can find it out. This is a limiting conditions. তো আপার ক্রিটিক্যাল ভ্যালিডিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ল্যামিনার টু টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার থেকে যে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে সেখানে যে ভ্যালিডিটি বাড়বে সেটা আপার ক্রিটিক্যাল, তার মানে টার্বুলেন্ট হতে হবে ল্যামিনার থেকে বাড়ছে। আর লোয়ার ক্রিটিক্যাল ভ্যালিডিটি সেটা টার্বুলেন্ট টু ল্যামিনার ফ্লো হচ্ছে। তাই টার্বুলেন্ট ফ্লো তো খুবই ওয়াইল্ড টাইপের, অস্থির টাইপের একটা ফ্লো, সেখানে সব ভেঙে চুরে নিয়ে যাওয়ার মতো অবস্থা। সেইখান থেকে আস্তে আস্তে কুল ডাউন ল্যামিনার হচ্ছে সেটা। আর আপার ক্রিটিক্যাল ভ্যালিডিটি সেটা সব সময় লোয়ার ক্রিটিক্যাল ভ্যালিডিটি থেকে বেশি, কারণ একটা হচ্ছে ভ্যালিডিটি বাড়তে বাড়তে টার্বুলেন্সের দিকে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে টার্বুলেন্স থেকে আস্তে আস্তে ল্যামিনার শান্ত হয়ে যাচ্ছে একটা। তো আপার ক্রিটিক্যাল ভ্যালিডিটি ইজ always greater than lower critical velocities. এইখানের রেনল্ডস এর নাম্বার কি সেটা বলা আছে। Criteria for determining the types of flow under state condition, যখন স্টেট একটা কন্ডিশন আছে থেমে আছে তখন তুমি এই ক্রাইটেরিয়া দিয়ে তুমি ডিটারমাইন করতে পারো যে একটা রেনল্ডস নাম্বার কিভাবে বের করবা। এটা আসলে একটা ডাইমেনশনলেস ইকুয়েশন, যার কোনো ডাইমেনশন তুমি পাবা না। তো এখানে রেনল্ডস নাম্বার সেটা দেখো জি ভি, আর এটা থেকে তো রো সেটা জানো, আর মিউ দিয়ে যদি ভাগ করো তুমি যে নাম্বার পাবা সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার। তার মানে রেনল্ডস নাম্বার কার কার সাথে সম্পর্কিত, এক হচ্ছে পাইপ ভিতর দিয়ে যে ফ্লো করছে সেই পাইপের ডায়ামিটার, আরেকটি হচ্ছে তার ভিতরে আছে, আরেকটি হচ্ছে তার ওই ফ্লুইডের, আর আরেকটি হচ্ছে তার ভিসকোসিটি অফ ফ্লুইড। তার মানে ডায়ামিটারের সাথে ভেলোসিটির সাথে ডেনসিটির সাথে একেবারে ইকুয়াল রিলেশনশিপ, বাট ভিসকোসিটির সাথে তার কি ইনভার্স সম্পর্ক আছে। ভিসকোসিটি মানে তো বোঝোই যে বাধা দেওয়ার প্রবণতা, যে ফ্লুইড যত ঘন সে তত বেশি বাধা দেবে। তো বাধাতে যে ভিসকাস হলো সেক্ষেত্রে হচ্ছে সেটা তো ইনভার্সলি কাজ করবে, তাই না, যে সে নেগেটিভ উল্টা কাজ করবে। তো এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবে রেনল্ডস নাম্বার। তারপরে রেনল্ডস নাম্বারকে বলছে ডি ভি বাই মিউ। ওই মিউ বাই রো, যে ওই মিউকে যদি রো দিয়ে ভাগ করে উপরে রো কেটে গেল আর নিচে মিউ বাই রো, সেটাকে বলে আবার একটা দুই রকমের আছে, সেটা বলছে এটা হচ্ছে যে কাইনেমেটিক ভিসকোসিটি। তাই তো তোমরা তো দুইটাই পড়েছো মানে ফ্লুইড মেকানিক্সে, যে ডাইনামিক ভিসকোসিটি আর কাইনেমেটিক ভিসকোসিটি। সেই ভিসকোসিটি মিউ বাই রো কে মিউ দিয়ে প্রকাশ করছে। তো এইভাবে তোমাদের যদি ভিসকোসিটি দেওয়া থাকে, ডায়ামিটার আর ভ্যালোসিটি এগুলো থাকে, তো বুদ্ধি করে তোমরা রেনল্ডস নাম্বার বের করে ফেলতে পারো। তখন তুমি ধরো একটা ইন্ডাস্ট্রিতে জব করো অথবা বিএডিসি তে জব করতে গেছো, তো তখন তুমি ফ্লো টাইপ জানতে চাও যে আসলে এর মধ্যে কিরকম ফ্লো হচ্ছে, তখন তুমি ডায়ামিটার, ভ্যালোসিটি অথবা ডেনসিটি এইসব জিনিসগুলো নিয়ে তুমি সুন্দর করে বের করে ফেললে রেনল্ডস নাম্বার। তারপরে তুমি সেইখান থেকে বলো যে না এটা ল্যামিনার ফ্লো হচ্ছে, টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, তো আমার এই ব্যবস্থা নেওয়া দরকার অথবা ওই ব্যবস্থা নেওয়া দরকার, সেই প্রেক্ষিতে সেইভাবে তখন তুমি চিন্তা করতে পারবে। তো রেনল্ডস নাম্বার যখন 2100 এর সমান অথবা তার থেকে কম তাকে বলে ল্যামিনার ফ্লো। তার মানে রেনল্ডস নাম্বার যত কম হচ্ছে ল্যামিনার ফ্লোর দিকে যাচ্ছে, আর যত বেশি হচ্ছে 3000 এর বেশি অথবা সমান হলে সেখানে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে। আর এর মাঝামাঝি একটা ফ্লো আছে তাকে ট্রানজিয়েন্ট ফ্লো বলে, ওইটা নিয়ে খুব বেশি হয়তো এটা মানুষ মাথায় নেয় না। তো স্যার আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না স্যার। আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এখন শুনতে পাও? তোমরা কি শুনতে পাও এখন? স্যার শোনা যাচ্ছে স্যার, কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সবাই কি একই শোনো নাকি দু একজনের একটু প্রবলেম হচ্ছে?
তোমরা কি এখন শুনতে পাও? স্যার সবারই প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে স্যার। তো শোনা যাচ্ছে না স্যার ঠিকমতো। এখন কি শুনতে পাও কিনা পরিষ্কার? নেট প্রবলেম হতে পারে। হুম। এখন পরিষ্কার শুনতে পাচ্ছ নাকি এখন প্রবলেম হচ্ছে? জি স্যার শোনা যায়। হুম। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ওই হেডফোনের জন্য হতে পারে। তোমরা কি এখন পরিষ্কার শোনো না? জি স্যার। তোমাদের ওই হেডফোনের জন্য হচ্ছিল মনে হয় আমার। তো আমরা কথা বলছিলাম হচ্ছে রেনল্ডস নাম্বার নিয়ে। তোমরা তো দেখতে পাইছো নাকি? এটা তো দেখতে পেয়েছো মনে হয় যে রেনল্ডস নাম্বার কি বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে মিউ বাই রো কে তারা নিউ বানিয়ে দিয়েছে। আর রেনল্ডস নাম্বার জানার কারণ হচ্ছে তুমি ফ্লো টাইপ কে ডিফাইন করতে পারবে যে ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট ফ্লো নাকি কোন ধরনের ফ্লো। আর ফ্লো টাইপ জানার কারণ কি? কারণ তুমি যখন ইন্ডাস্ট্রিতে যে আমি এমন একটা হেডে ফেলিসিটি হেডে আমি পাঠাচ্ছি, তো সেই হেড লস হয়ে এই পাশে আমি একটা একটা প্রেসার মেজার করে পাঠালাম, কিন্তু ওই পাশে হয়তো যেতে যেতে সেই হেড লসেই সব শেষ হয়ে গেছে। তো আমরা তো ওইটা চাই না যে হেড লসে সব শেষ হয়ে যায়। তো সেইগুলো যদি আমরা জানলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এর থেকে আরেকটু বেশি হেডে পাঠাই, তাহলে আমি ওই পাশে ঠিকঠাক মতো ডিসচার্জ পাবো লিকুইড যে আমি এই পাশ দিয়ে পাঠালাম। আবার যদি রেনল্ডস নাম্বার জানি তখন ভেলোসিটিটা কি বলে ফ্লো টাইপ আমরা জানবো। ফ্লো টাইপ জানলে আমরা তখন আমরা সেখানে ডিসিশন নিতে পারবো যে এখন তাহলে টার্বুলেন্ট আছে, আমাদের ল্যামিনার বানাতে হবে, না হলে আমাদের এই ফ্লো এলোমেলো হয়ে যাবে, ডিসচার্জ এলোমেলো হবে। বুঝতে পারছো? এখন কি তোমরা পরিষ্কার শুনতে পাও কিনা? জি স্যার। আচ্ছা, স্যার। ওই হেডফোনের প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমরা যদি স্যার এই ক্ষেত্রে স্যার রেনল্ডস নাম্বারের সাথে স্যার আপার ক্রিটিক্যাল আর লোয়ার ক্রিটিক্যাল যে ইয়াটা আছে স্যার ওইটা যদি মিলাতে চাই, তাহলে স্যার আপার ক্রিটিক্যালের ক্ষেত্রে স্যার রেনল্ডস নাম্বারটা কিরকম হবে কিংবা লোয়ার আপার ক্রিটিক্যাল ভেলোসিটি যেটা বলতেছে যে সেটা লিমিটই যে এখানে বলে দিচ্ছে যে রেনল্ডস নাম্বারের মান যদি 20 সমান অথবা লেস দ্যান হয় তাহলে সেটাকে তুমি লেমিনার ফ্লো বলো, আর যদি 3000-এর বেশি হয় সেখানে টার্বুলেন্ট ফ্লো বলো। এর মাঝে মাঝে একটা ফ্লো টাইপ হচ্ছে সেটা ট্রানজিয়েন্ট ফ্লো বলে। কিন্তু এই দুইটাই মেজর আসলে চিন্তার বিষয়, যে খুব স্লো হয়ে গেল নাকি খুব ফাস্ট যাচ্ছে, এরকম আর কি। আমাদের ক্লাসে অনেক সময় আমরা ক্লাস নেই, তখন অনেক সময় ভেরি ফাস্ট যায়, তো স্টুডেন্ট অনেক সময় ধরতে পারে না, অথবা ভেরি স্লো, তখন বোর হয়ে যায় যে না ছাড়, কথা একটু জোরে বলেন, তাই তো। তো এরকম আর কি জিনিস, এই যে এখানে সেটারই দেওয়া আছে একটা মাত্রা। এটা অনেক জায়গায় অনেক রকম ভ্যারি করে, এটা তো ফিক্সড এরকম, এই কাছাকাছি এরকম বলতে পারো। হ্যাঁ স্যার, আগের স্লাইডে ওই যে ডিভি বাই থিটাটা কি? এইটা থিটা না, এটা হচ্ছে নিউ, ওই যে কাইনেমেটিক ভিসকোসিটি তোমরা পড়ছো সেটা। এটা মিউ বাই একে যদি রো দিয়ে ভাগ করে দাও, এই ডেনসিটি রো দিয়ে ভাগ করো, রো কে রো দিয়ে ভাগ করো, সেটা কেটে গেল। আর মিউ বাই রো কে যে রো দিয়ে ভাগ করো, সেই মিউ বাই রো মানে কিন্তু ওই যে সেই নিউ, তোমরা তো ওই যে পড়ছো কাইনেমেটিক ভিসকোসিটি যে পড়ছো সেটা, বুঝতে পারছো? জি স্যার। আর এটা তারপরে তোমাকে যদি তুমি কোথাও ফিল্ডে কাজ করতে গেলা, তখন তোমার ফার্স্টে তুমি তো একটা টাইপ জানতে চাও যে এই ফ্লুইডের ফ্লো টাইপ কি, তো তখন তুমি সহজেই পাইপের ডায়ামিটার জানলে কিংবা তার ভিতরে যদি ভ্যালোসিটিটা কোনোভাবে জানতে পারো, তারপরে তার ডেনসিটিও যদি জানো অথবা ভিসকোসিটি জানো, তুমি সহজে কিন্তু বের করে ফেলতে পারবে যে রেনল্ডস নাম্বার। তখন তুমি সেখান থেকে একটা আইডিয়া করতে পারবে আরে এর মধ্যে দিয়ে কোন ধরনের ফ্লো হচ্ছে, সেটা তুমি তখন বুঝতে পারবা। বোঝার পর তখন তুমি হয়তো একটা ডিসিশন মেক করতে পারবে।
এই যে বিটুইন 4000 ফ্লো চেঞ্জেস ফ্রম ল্যামিনার টু টার্বুলেন্ট, তো এই রেঞ্জ বেশ কয়েক জায়গায় বেশ কয়েক রকমের আছে, তবে এই যে মোটামুটি 2000 থেকে 3000 4000 এরকমই ম্যাক্সিমাম জায়গায়। বুঝতে পারছো? অনেক এক এক বইতে একটু কম বেশি এরকম করা, কারণ এইগুলো তো কোনো এরকম ফিক্সড কোনো করার মতো না। এটা হয়তো ল্যাবরেটরিতে কাজ করে করে তারা দেখছে যে এই পর্যন্ত গেলে এটা ল্যামিনার হয়, এই পর্যন্ত গেলে এটা কিছুটা এমপিরিক্যাল টাইপের, যে তুমিও হয়তো ফিল্ডে গিয়ে রিসার্চ করতে করতে একটা পয়েন্ট ফিক্স করতে পারো। তুমি হয়তো বললে যে না স্যার এটা 2500 হলে এরকম হয়, হতে পারে তুমি যদি রিসার্চ করে দেখাতে পারো ল্যাবরেটরিতে। তো এখানে বলছে আপার ক্রিটিক্যাল ভেলোসিটি নামে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ভেলোসিটি এট হুইচ চেঞ্জ ফ্রম ল্যামিনার টু টার্বুলেন্ট। আর লোয়ার সেখানে হচ্ছে ল্যামিনার থেকে যে টার্বুলেন্স হয় সেটা হচ্ছে আপার ক্রিটিক্যাল ভেলোসিটি। তার মানে ভেলোসিটি বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে সে টার্বুলেন্স হওয়া শুরু হয়ে গেছে। আর ভেলোসিটি কমতে কমতে এক সময় লিকুইড একেবারে শান্ত হয়ে ল্যামিনার হয়ে গেছে, তো সেটাকে বলছে লোয়ার ক্রিটিক্যাল ভেলোসিটি, আর আরেকটাকে বলছে আপার ক্রিটিক্যাল ভেলোসিটি। আর ভেলোসিটি ডিস্ট্রিবিউশন প্রোফাইল ইন এ সার্কুলার পাইপ, তোমরা কি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, ভেলোসিটি বলতে যে পানিতে অথবা লিকুইডের অথবা যে কোনো ইসের যে বেগটা সেটা কিভাবে পুরো পাইপ জুড়ে বিস্তার করে আছে সেটা। ধরো একটা চ্যানেলের মধ্যে গেলে, ওপেন চ্যানেলে যদি নদীর মধ্যে নামো, দেখো নদীর সারফেসে একরকম পানির স্রোত থাকে, তারপর আরেকটু নিচে দেখবে যে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, এরকমই তো থাকে নাকি? না তোমরা উপরেই সব স্রোত থাকে এরকম কিন্তু না, তুমি দেখবা আস্তে আস্তে একটু নিচেই একটু বেশি স্রোতের মতো কাজ করছে, তাই তো? নাকি তোমরা অন্য কিছু ফিল করো? উপরে মনে হয় বেশি থাকে স্যার। আবার দেখবা পায়ের কাছে গিয়ে আবার কমে গেছে, মানে এরকম হয় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তুমি দেখবা স্রোতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, বিভিন্ন জায়গায় দেখবা বিভিন্ন টান তোমার পায়ে ফিল করতেছে। তো সেরকম ভেলোসিটি ডিস্ট্রিবিউশন প্রোফাইল একটা সার্কুলার পাইপের মধ্যে কিরকম হয়, হয়তো ওপেন চ্যানেলে স্যার পড়িয়েছেন কিভাবে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন হয় সেই জিনিস। তো সেখানে তোমরা ওই তুমি যদি বাস্তব লাইফেই যাও, একটা পানির মধ্যে নেমে যাও, দেখবে যে তোমার পায়ে একটু করে যতটা না তার থেকে হালকা একটু নিচে তোমাকে মনে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে স্রোতে, পা খাচ্ছে পানি, এরকম অনেক সময় হয়। তো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সার্কুলার পাইপের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে এর ডিস্ট্রিবিউশন হয়টা কিছুটা ল্যামিন প্রোপ্যারাবোলা টাইপের হয়, যে আস্তে আস্তে বাড়তে বাড়তে মাঝখানে একটা বেশ বেশি হয়ে তারপর আবার কমতে কমতে আসে। আর ফর টার্বুলেন্ট ফ্লো সেখানে মাস ফ্লাটার টাইপের হয়, একবারে ফ্ল্যাট টাইপের একটা, তুমি একটা রেখার সাথে তুমি বোঝাতে পারবা। ফিল্ডটা মোরালিশ জায়গায় ওরকম একই রকম, যেহেতু খুব ভেলোসিটিতে যাচ্ছে তো উপরে নিচে সব জায়গায় মোরালেস একই রকম ফিল করার কথা। রেশিও অফ ভেলোসিটি টু ম্যাক্সিমাম ভেলোসিটি ভ্যারিজ উইথ ওই রেনল্ডস নাম্বার। এই যে ভেলোসিটি টু ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা ভ্যারি করে রেনল্ডস নাম্বারের সাথে। হোয়াট আর ইউ যদি রেনল্ডস নাম্বার লার্জার দ্যান 10,000 হয় এভারেজ ভেলোসিটি, তখন কি বলছে সেক্ষেত্রে তুমি এইভাবে বের করতে পারো। আমরা যখন কথা বলি কোনো ইস্যু নিয়ে, কোনো জিনিস নিয়ে, আমরা কিন্তু এভারেজ জিনিস নিয়ে আমরা কথা বলি, তাই তো? খুব খুব যে ম্যাক্সিমাম বেশি কিছু অথবা খুব কম কিছু সেটা নিয়ে কিন্তু খুব কম কথা বলি। তোমাকে যদি এখন বলে যে অমুক পড়াশোনা করে সে তো নাসা সায়েন্টিস্ট হয়ে গেছে, তুমি বলবা যে স্যার ওই এক্সেপশন বাদ দিতে হবে, এক্সেপশন নট অ্যান এক্সাম্পল, তাই তো? তো আমরা যখন কথা বলি তখন মোর অর লেস এই এভারেজ জিনিস নিয়েই এভারেজের মধ্যে ডুবে আছি। তো এভারেজ ভেলোসিটি আমরা যদি বের করতে চাই সেটাকে 0.8 দিয়ে যদি ম্যাক্সিমাম ভেলোসিটিকে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে এভারেজ ভেলোসিটি। আর সেই ভেলোসিটি যে একটা পাইপের মধ্যে তো রেডিয়াস হয়েছে কাজ করে, রেডিয়াস অফ সার্কেল অফ মিন ভেলোসিটি, সেটা তুমি বলতে পারো যে ডায়ামিটারে 3/8 এরকম একটা রেডিয়াস জুড়ে সেই এভারেজ যে ভেলোসিটিটা আছে না, সেটা সার্কেল যদি বলো তাহলে 3/8 ডি সেন্টার থেকে যদি এই দূরত্বে যাও সেইখানে তুমি এভারেজ ভেলোসিটি একটা সার্কেল পাবা। বুঝতে পারছো? এই যে এই ছবিটা দেখলে বুঝবা।
মনে হয় জাপানি, তাদের নাম মোরাল জাপানি টাইপের একটা আর্টিকেল সেখান থেকে নেওয়া। তো এইখানে যদি বলো যে এভারেজ ভ্যালোসিটি তুমি বলছো, তো এইখানে যে ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন পাইপে কেমন হয়, এইখান থেকে আস্তে আস্তে বেড়ে সে সেন্টারে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে প্যারাবোলার মতো, তারপর আবার কমে একেবারে যে এই সারফেসে, তার মানে দুই যেখানে লিকুইড লেগে আছে সারফেসে সেখানে কিন্তু আবার শূন্য, তাই তো, সেখানে আর ভ্যালোসিটি নাই। আর মাঝখানে হচ্ছে ম্যাক্সিমাম, এর মাঝামাঝি যে জায়গা সেটাকে তুমি যদি রাখতাম সেটা এভারেজ ভ্যালোসিটি, সেই লাইনটা, আর এই পয়েন্টে ম্যাক্সিমাম। আর এই পয়েন্ট দিয়ে যদি তুমি মেজার করো এই পয়েন্টে, সেখানে তুমি পাবা হচ্ছে এভারেজ একটা ভ্যালোসিটি। এইখানে বলছে ইনিশিয়াল ইউনিফর্ম ভ্যালোসিটি প্রোফাইল, এখানে ইনিশিয়াল যে আছে সেখানে সব ঠিকঠাকই ছিল, একেবারে শান্তশিষ্ট। তারপরে তোমরা ধরো স্কুল কলেজে যেরকম ছিল আর কি, শান্তশিষ্ট, খুবই পোলাইট, ডিসেন্ট, পড়াশোনা করা। আর ইউনিভার্সিটিতে এসে তোমরা টার্বুলেন্স ফ্লোর মতো অনেক হয়ে গেছে, এলোমেলো করতে গিয়ে রিপিটিও পাইছো, তারপর স্যারদের বকাটকাও শুনছো, নিজেও নিজের কাছে খারাপ লাগছে যে আমি শেষ হয়ে গেলাম। তো এখন লোয়ার ক্রিটিক্যাল ভ্যালিডিটির দিকে তোমাদের লাইফকে নিয়ে যেতে হবে ল্যামিনার বানানোর জন্য, তাই তো জাকিরুল? তা যদি নিতে পারো তাহলে সুন্দর আবার জীবন, এই যে এরকম জীবন পাবা, ইনিশিয়াল ইউনিফর্ম ভ্যালোসিটি প্রোফাইলের মতো যে সমান সুন্দর একটা জীবন ছিল এটা পাবা। আবার তাহলে এই যে আঁকা বাঁকা করতে করতে লাইফ শেষ হয়ে যাবে আর কি। তো তারপরে তুমি পাইপের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, এটাকে যদি বলো যে ডায়ামিটার আর সেটা রেডিয়াস, ওই যে বললাম 3/8 দূরত্বে যদি তুমি এই পর্যন্ত যদি সার্কেল টানো এরকম গোল করে, সেখানে এভারেজ ভ্যালোসিটি, তাহলে মাঝখানে হচ্ছে সেন্ট্রাল লাইন, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালোসিটি। আর এটা হচ্ছে ফুলি ডেভেলপড প্যারাবোলিক প্রোফাইল সেটা বলছে। তার মানে টার্বুলেন্স ফ্লোর ক্ষেত্রে কিন্তু মাস ফ্লাটার, আর ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে এরকম হবে ডাইমেনশনলেস এন্ট্রান্স, এখানে জাস্ট লেখা আছে তার লেন্থ। তো মোটামুটি বুঝতে পারছো যে ভ্যালোসিটির ডিস্ট্রিবিউশন, ভ্যালোসিটি কোথায় কেমন হবে সেটা ওই ছবিগুলা দিয়ে বোঝানোর চেষ্টা করছে। কারণ ভ্যালোসিটি সব পয়েন্টে একরকম না। তুমি নদীতে নামলেই তুমি বুঝতে পারবে যে তোমার পায়ে সব জায়গার পানি একভাবে এসে লাগছে না, তোমাকে টানছে এক জায়গায়, এক জায়গায় স্থির, এক জায়গায় এরকম, তো তুমি এটা ফিল করতে পারবে, সেটাই তার ডিস্ট্রিবিউশন এক এক পয়েন্টে পয়েন্ট। For a laminar flow between two parallel plates, দুইটা যদি প্যারালাল প্লেটের মধ্যে দিয়ে, ওই যে আমাদের ছবিতে আমরা যে দেখলাম পাইপেরই ধরো উপরের পাট আর নিচের যদি বলো দুটা প্যারালাল প্লেটের ভিতর দিয়ে যদি ফ্লো হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালোসিটি কোথায় হবে? ইজ দ্য মিডল, সেন্টারে ম্যাক্সিমাম ভ্যালোসিটি পাবা। আর এভারেজ ভ্যালোসিটি পাবা সেটা হচ্ছে 2/3 অফ ভ্যালোসিটি অফ ম্যাক্সিমাম ভ্যালোসিটি, 2/3 সেটা হচ্ছে এভারেজ ভ্যালোসিটি। আর ভ্যালোসিটি ভ্যারিয়েশন, তার মানে তোমাকে যদি একটা ম্যাক্সিমাম ভ্যালোসিটি দেয়, তুমি সুন্দর করে এভারেজ ভ্যালোসিটি ক্যালকুলেট করতে পারবা। আবার ভ্যালোসিটির ভ্যারিয়েশন সেটা অর্ডিনেটস থ্রু এ প্যারাবোলা, এটা যেহেতু পাইপ ফ্লোর ক্ষেত্রে ওইভাবে ডিস্ট্রিবিউশন হয় সেটা প্যারাবোলার মতো, তার মানে অর্ডিনেট বরাবর তার ভ্যালোসিটির ভ্যারিয়েশনটা হয়। জিরো অ্যাট ইচ প্লেট, ওই যে দেখলাম টপে, এই যে প্লেটের এই মাথায়, প্লেট বলতে ধরো একটা পাইপও যদি বোঝো, এই উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট যেখানে টাচ করছে, তো এই দুই টাচ করার জায়গায় এখানে কোনো ভ্যালোসিটি নাই, কিন্তু আস্তে আস্তে ভ্যালোসিটি বাড়তে মাঝখানে খুবই বেশি, তারপর আবার কমতে কমতে এখানে এসে জিরো, এই হচ্ছে তার ডিস্ট্রিবিউশন। তো জিরো is played to a maximum velocity mid distance. For laminar flow in a circular conduit, maximum velocity is at the center. Center velocity হয় তার half v maximum. এটা বলছে সার্কুলার কন্ডুইটের ক্ষেত্রে, আর এটা বলছে বিটুইন টু প্যারালাল প্লেটস, ধরো প্যারালাল দুইটা প্লেটের মধ্যে, তার মধ্যে। আর যদি সার্কুলার কন্ডুইট হয় সেক্ষেত্রে তুমি এভারেজ ভ্যালোসিটি বের করতে পারবা ভি ম্যাক্সিমাম এর হাফ দিয়ে। তো তোমাদের যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সুন্দর করে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেগুলো চেঞ্জ হয় কেন? অনেক সময় আছে ইররেগুলারিটিস থাকতে পারে, পাইপ কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় চিকন, কত রকমের হয় না, একটা মোটা পাইপের মধ্যে একটা চিকন পাইপ ঢুকিয়ে রাখছে, সেখানে কোথাও দেখা গেল দেয়ালের পাশ দিয়ে বেন্ড করে নিয়ে যেতে হয়েছে। ওয়াটার সাপ্লাইয়ের পাইপগুলো দেখো না, যে কোথাও
দেখা গেল যে বাকি নিয়ে চলে যেতে হচ্ছে, কোথাও আছে যে মাঝখানে একটা গেট লাগিয়ে অবস্ট্রাকশন দিয়ে যে লিকুইড আমি কন্ট্রোল করব, এই এত ঘন্টা দেবে এত ঘন্টা দেবে না, তার মধ্যে গেট লাগিয়ে দিচ্ছে, দ্যাট চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফ্লো। এই যে এইসব কাজ করা হয়, দ্যাট চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফ্লো এন্ড অ্যাফেক্ট নরমাল ডিস্ট্রিবিউশন। যেরকম এক্সাম্পল বলছে, ধরো বেন্ড মুভ ম্যাক্সিমাম ভ্যালোসিটি তে ধরো মুভ করতেছে, বেন্ড দিলা এক্সিস অফ দ্য পাথ টুয়ার্ডস দ্য কনকেভ সাইড, তো ম্যাক্সিমাম ভ্যালোসিটি মুভ করে এক্সিস অফ দ্য পাইপ টুয়ার্ডস দ্য কনকেভ সাইড। উত্তল অবতল তো বুঝছোই, কনকেভ কনভেক্স সেই সব জিনিস কনকেভ সাইডে এটা মুভ করে। আর তো এই টার্ম তো শুনতে শুনতে মনে হয় তোমরা ক্লান্ত। ভ্যালোসিটি হেড নাকি জাকির, কতবার শুনছি? সেমিস্টার 1 থেকেই শুনতেছি স্যার। খালি ভ্যালোসিটি হেড, কিন্তু সংজ্ঞা জিজ্ঞেস করলে আর নো, আমি সুন্দর করে বলতে পারি না যে ভ্যালোসিটি হেড কি জিনিস, তাই না? স্যার ঠিকই ভুল ধরে যে হয় নাই, ভাইবা বলতে ঠিকই বলে যে হয় নাই, তো এই ভালো করে শিখে নিবা। এখন তো ইন্টারনেট আছে, এখন তথ্যের প্রবাহ অনেক, তুমি যদি না বুঝো ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, দেন বন্ধুর কাছ থেকে শিখে নিতে পারো যে বন্ধু তোমাকে আমি একটা সিঙ্গারা খাবো, তুমি আমাকে ভ্যালোসিটি হেড শিখাই দাও। সে তো ভ্যালোসিটি হেড শিখাবে না, সে শিখাবে অন্য কিছু। তো এই শিখে নিবা তাদের কাছ থেকে। তো at any cross section of a stream fluid, সেখানে ভ্যালোসিটি যদি বলো, আমরা তো ভেলোসিটি বুঝি যে একটা ফ্লুইড ফ্লো করে যাচ্ছে পানির মধ্যে, বলো বাতাস ফ্লো হচ্ছে, তো একটা বেগে ফ্লো হচ্ছে ভেলোসিটিতে, তাকে আমরা করলাম কি যে হেডে ইউনিটে, হেডে কনভার্ট করলাম, সেটাকে আমরা ইন টার্মস অফ মিটার সেন্টিমিটার ইউনিটে নিয়ে আসছে সেটা। তো সেই তখন একটা ইউনিট পাচ্ছে, সেটাকে ভ্যালোসিটি হেড। একটা সুন্দর সংজ্ঞাও আছে, সেই সংজ্ঞা শিখে নিও, রাত্রেবেলায় আরো শিখতো। তাকে রিপ্রেজেন্ট করতেছে যে ভি স্কয়ার বাই 2r/g। এটা তো ওই যে মিশের থেকে পড়ছো অনেক সময়, আমার তো মনে হয় ক্লাস 8-9 এর বই, তো ফিজিক্স বই বলো, সেখানেও এইসব জিনিসের ধারণা ছিল, তাই না? গতিশক্তি, তারপর বিভব শক্তি, এইগুলা ছিল না? তো সেখানে তুমি যদি বলো আলফা v square by 2r/g, v হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি এট ক্রস সেকশন, এক্স ক্রস সেকশনে, আর আলফা হচ্ছে একটা কোএফিশিয়েন্ট, কোএফিশিয়েন্ট দিয়ে তুমি যে কোএফিশিয়েন্টের মান একের থেকে বেশি, এটা কি করে, কারেক্ট আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি। ধরো তোমার ফ্লো হচ্ছে, সেখানে আমি একটা ভেলোসিটি হেড আমি নিতে চাই, কিন্তু দেখা গেল যে এমন এলোমেলো ফ্লো হচ্ছে যে তুমি কোনো ধারণাই পাচ্ছ না, আরে আমি এটা মেজার করলাম এটা ঠিক নাকি, মাঝখানে মেজার করলাম মাঝখানে ঠিক না, কোন জায়গায় ঠিক। তো সেই ক্ষেত্রে করে কি যে একটা কোএফিশিয়েন্ট দিয়ে গুণ করে, সেই কোএফিশিয়েন্ট দিয়ে তাকে কারেক্ট করার জন্য তুমি চাইলে তুমি একটা কোএফিশিয়েন্ট বের করে জেড কোএফিশিয়েন্ট নাম দিতে পারো। জাকিরুলকে বের করার শখ আছে তোমার? যদি থাকে একটা কোএফিশিয়েন্ট এরকম জেড কোএফিশিয়েন্ট বের করে তোমার নামে জেড কোএফিশিয়েন্ট দিলাম, দিয়ে গুণ করলে আর কি ভেলোসিটিকে কারেক্ট করার জন্য। তো বেইজিন বলছি যে বেইজিন নামের একজন লোক, মানুষের নাম, সে সায়েন্টিস্ট, সার্কুলার পাইপের জন্য আলফার কিছু মান দিয়েছে, যে ল্যামিনার ফ্লোর জন্য এটা 2, টার্বুলেন্ট ফ্লোর জন্য এটা 1, এরকম ভাবে তারা বানিয়েছে। তো আমাদের কয়টা বাজলো? আচ্ছা, অনেক এখনো পড়া অনেক বাকি। আমরা বেসিক ধারণাগুলো আর এই পাইপ লসেস হেড এটা দিয়ে আমরা আইডিয়া দিয়ে চলে যাই, তারপরে আমরা পড়াশোনা আবার নেক্সট ক্লাসে থেকে হয়তো পড়বো লস অফ হেড ইন পাইপ। তারপরে যে লসের কথা বলতেছিলাম আমরা, প্রথমে কি ধরনের লস হয়, একটা হচ্ছে মূল লস, একটা হচ্ছে যে কিছুটা কম লস, যেটাকে তুমি মানে এই করেও নিতে পারবে যে না এই লস মেনে নেওয়া যায়, এত বেশি না। কিন্তু মেজর লস যেটা তুমি পরীক্ষায় ফেল করতেছো, সেটা হচ্ছে মেজর লস। মাইনর লস হয়তো A+ পাও নাই,
তাতে মন খারাপ একটু হলেও তোমার সার্টিফিকেট আটকে থাকবে না। তো মেজর লসের মধ্যে মূলত হয় ডিউ টু দা ফ্রিকশন। ফ্রিকশন যে হয় একটা জায়গা যাচ্ছে রাফ, তার সাথে লেগে যে বাধা পাচ্ছে সেইখানে যে লস হয় সেটাকে আমরা বলছি ফ্রিকশন লস। আর সেটা তুমি বের করতে পারো, সেটা ডার্সি ওয়েজব্যাক ফর্মুলা আছে, শেচিস ফর্মুলা আছে, সব ফর্মুলা দিয়ে তুমি সুন্দর করে খেটে করতে পারো। তুমি ধরো পাইপের ভিতর দিয়ে মিল্ক ফ্লো করতে চাচ্ছ এবং মিল্কে তুমি কোশ্চেন টিচার্স তুমি ঠিকই পাবা। আর মাইনর লস হয় হঠাৎ বড় করে ফেলছো, যে একটু বড় করা দরকার, টিচার্স বেশি করা দরকার, হঠাৎ বেন্ড বানিয়ে ফেলছো, দেওয়াল পার করতে চাও, দেওয়ালের কর্নার দিয়ে বেন্ড করে দিও, অথবা কোথাও পাইপের ফিটিং করতে হবে, অথবা কোথাও গেট লাগাই দিলে অবস্ট্রাকশন, সেই সব মিলে তাকে মাইনর লস বলে। তো টোটাল হেড লস যখন তুমি মাইনর লস বের করো, সেখানে সি দিয়ে, ই দিয়ে এন্ট্রান্স, জি দিয়ে গেটের জন্য বলছে, এইচ দিয়ে তোমার এই দিয়ে তুমি ফ্রিকশনাল লস বলছে। টোটাল হেড লস সমান এই যে ফ্রিকশনের জন্য যে লস আর এই সব কন্ট্রাকশন, এনলার্জমেন্ট, গেট, তারপরে যে এটা কি বেন্ড, এই সব জিনিসের যে লস আছে সেসব লস যদি তুমি ফ্রিকশন লসের সাথে যোগ করো তাহলে তুমি মূলত ওভারঅল একটা ধারণা পাবা ভালোভাবে যে কোনো লস আমি বাদ দেই নাই, সবকিছু আমি কাউন্টের মধ্যে নিলাম, নিয়ে আমি হিসাব করছি। তখন তুমি বলতে পারবে যে মোটামুটি টোটাল লস আমি পাইছি। আর একজন হয়তো ফ্রিকশন লস বের করে বসেছে, তার ওদিকে মাইনর লসের কোনো খোঁজই নাই। তো এই যে এই ছবিগুলোতে তোমরা ইউটিউবে অনেক সময় দেখো, অনেক সময় এই যে সব বেইন্ট এগুলা ফিটিং টিটিং এর ক্ষেত্রে তোমরা অনেক সময় দেখতে পারো এইসব জায়গা, এই যে এইসব জায়গায় লস হয়, বুঝতে পারছো? যে এইখানে হয়তো লস হয়, কোথাও গেট লাগানো আছে, কোথাও যে এরকম বাঁকা করে দিল, কোথাও যে এরকম এনলার্জ করতেছে, যে এই পাইপের দেখো তুমি চিকন পাইপ, কোথাও মোটা, তো ওইসবের জন্য অনেক সময় লস হয়। এই ছবিতেও তাই হেড লসের সব জিনিসই দেখাতে চাচ্ছে। আর এইখানে আছে যে বিভিন্ন জিনিসের লসের যে হেড যে রাফনেস সেটা দেখানোর চেষ্টা করছে, যার রাফনেস যত কম সেইখানে লস কম, সেই ম্যাটেরিয়ালস এর পাইপকে দিকে আমরা ঝুঁকতে পারি। যেরকম কংক্রিটের পাইপে কিন্তু 0.3 থেকে 3 এর মতো মিলিমিটার এটা রাফনেস যে আছে, খুব সেটা রাফনেস। আর প্লাস্টিক এন্ড গ্লাসে অলমোস্ট শূন্য, বুঝতে পারছি, স্মুথ একবারে। তার মানে পাইপ, প্লাস্টিকের পাইপ এবং গ্লাসের দিকে যাওয়াতেই পারে, অন্য কিছুতে দেখো বেশ খানিক করে আছে। ইভেন স্টিল এন্ড রড আয়রন সেখানেও হালকা কিছু আছে, কাস্ট আয়রনে তার মানে কংক্রিটেই বেশি মনে হচ্ছে, এবং রিফিটেড স্টিল সেখানে অনেক বেশি তোমার রাফনেস। এইখানেও রাফনেসের অনেক জিনিস দেওয়া আছে, ও পড়ার খুব বেশি দরকার আছে বলে মনে হয় হয় না। আর হেড লস ডিউ টু পাইপ ফ্রিকশন, এই হেড লস আমরা কিভাবে বের করে তার মেকানিজম আমরা হয়তো নেক্সট ক্লাস থেকে শিখবো, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তারপর এখন আমাকে বলো, আজকে আর পড়িয়ে আর মাথা এমনি আমার মাথা গরম হয়ে গেছিল যে কোন আষ্টপুর নামের কি বসে আছে এর মধ্যে ক্লাসের মধ্যে, আমি তো পুরা বিব্রত, এবং ওই ক্লাসে কেন জানি কোনো সেটিং চেঞ্জ হয়ে গেছে, সেগুলা ক্লাসও চলছে না। তো আমরা মনে হয় এটা স্টপ করে দিই, বেশি স্লাইড দেখলে আবার ভয় পেয়ে বলবো যে স্যার এত পড়া পড়তে পারবো না। আর বেশি নাই, জাস্ট ফর ফান এইভাবেই পড়ানো হবে। আর মূলত
তোমরা মানে খারাপ লাগলেও এই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করো এই পয়েন্ট অফ ভিউ থেকে যে তোমরা তো আর এই ছোটই থাকবে না, তোমরা ফিল্ডে কাজ করতে যাবা, তোমরা এক সময় না এক সময় মাঠে কাজ করতে যাবা এবং সেখানে তোমাকে ডিল করতে হবে। একেবারে সরাসরি বলবে যে এই পার্টটা ডিজাইন করেন, এই ইরিগেশনের জন্য ফ্লো দিতে হবে, আপনি ওই জোস পাস করতে হবে, আপনি তো ইঞ্জিনিয়ার, আপনি এটা ডিজাইন করেন, এর মতো ফ্লুইডের মেকানিজম কিরকম হবে। হ্যাঁ হ্যাঁ মিরাজ, মিরাজ কি কিছু বলতেছ? আচ্ছা, তো এই জিনিসগুলো যখন জানবা তখন তুমি একটা ডিসিশন মেক করতে পারবা। এটা যে শুধুমাত্র আর তোমাদের মধ্যে যে সবাই হয়তো রিলেভেন্ট ফিল্ডে চাকরি করতে যাবা তাও না, তারপরেও যারা যাবা তাদের তো কাজ করতে হবে। আর আমরা কেউই জানি না আমরা কোন প্রফেশনে যাবো আসলে, আগে থেকে হয়তো আমরা প্রিটেন্ড করতে পারি, বাট আমরা কেউই ওইভাবে ফিক্স জানি না যে আমাদের আসলে কোন জায়গায় যাওয়া লাগবে। তো যেইখানেই যাওয়া লাগুক আমরা যেন সেখানকার জন্য ফিট হই, সেটার জন্য তো ফিট হওয়া জরুরি। আর ফাঁকি দেওয়াটা খুব স্মার্টনেস না, আসলে পড়াশোনা করাটাই কিন্তু স্মার্টনেস। দুনিয়াতে যে বিদেশ টিদেশ পড়তে গিয়ে দেখলাম মানুষের কি পরিমাণ যে তাদের ধৈর্য, সকাল থেকে 8টা থেকে 5টা ক্লাস করে আবার লাইব্রেরিতে ঢুকছে, আবার তারা নিজের কাজ করছে, পার্ট টাইম কাজ করে তারা পড়াশোনা করতেছে। তো তোমরা ওই এই টাইমটাতে হয়তো কিছু স্কিল ডেভেলপমেন্টের ইউজ শিখতে পারো কাজ, অথবা ইংলিশটাতে আমাদের অনেকেরই অনেক রকমের প্রবলেম আছে, যেহেতু এখানে আমরা ওইভাবে ইনপুট দিতে পারি না। তো তোমরা একাডেমিক রাইটিং লেখা টেখা গুলো কিভাবে লিখতে হয় সুন্দর করে সেসব ইমপ্রুভ করতে পারো। সেই সাথে তুমি ইংলিশ টেস্টের জন্য অনেক সময় প্রিপারেশন নিতে পারো। এখন তো বড় হয়ে যাচ্ছে, 2 তে পড়ো, তো 3-1 3-2 শেষ হয়ে যাবে তোমাদের আরেক বছর ওইভাবে। তো চাইলে কেউ ইংলিশের জন্য পড়তে চাইলে নিজেরা বসে বসে পড়াশোনা করে নিজের স্কিলটা একটু বাড়াতে পারো, তাহলে দেখবে যে উপকারী হবে। আর ক্লাসের পড়াশোনাগুলোও একটু করা দরকার, শুধুমাত্র এই কারণে যে তুমি যদি রিলেভেন্ট ফিল্ডেও কাজ করতে চাও তোমাকে এই পাইপ এই সব জিনিস নিয়েই কাজ করা লাগবে। এই ওপেন চ্যানেল যারা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ আছে তাতে তো সরাসরি বিএডিসি তে চাকরি করতে গেলেই এসব চ্যানেল ডিজাইন এই ওপেন চ্যানেল, তো এই মেকানিজম গুলো না জানলে সুন্দর করে ডিজাইনও করতে পারবে না। আর এর উপর ভিত্তি করে পরবর্তীতে আরো কোর্স গুলা ডিজাইন করে, তো সেই কোর্স গুলাকে এইগুলা তুমি বেসিক হিসেবে নিতে পারো যে এই জ্ঞানগুলো ওই যে ফ্লুইড মেকানিক্স সেই কবে পড়ছে, কই ভিসকোসিটি কোন কি সেসব তত্ত্ব, ফ্লুইডের টাইপ, সেসব জিনিস কিন্তু এই যে হাইড্রোলিক্স এর সাথে রিলেটেড। এরপরে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং আছে এরকম। আর ফুড ইঞ্জিনিয়ারিং এ তোমাদের তো আরো তোমাদের নিজস্ব হয়তো ফিল্ডের কোর্স বেশি পড়া লাগে, তারপরে ইঞ্জিনিয়ারিং যেহেতু এই তথ্যগুলো তোমাদের জন্য খুব জরুরি। তোমাদের as an engineer to be confident you must know these basic things. তো এই ছিল আমাদের ক্লাসের আলাপ। 96 জন আছে আমাদের ক্লাসে, আর কে কে নাই জাকিরও? এইটা কি খুঁজে বের করার জি কোনো স্যার। স্যার আমি স্ক্রিনশট দিয়ে নিই স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমি স্যার পার্টিসিপেন্ট। আচ্ছা তুমি আমাকে স্ক্রিনশট দিতে চাইলে দিয়ে দাও, নাকি আমি নিয়ে নেব? স্যার আপনি শেষ করিয়েন না স্যার, আমি একটু স্ক্রিনশট গুলো নেই। আচ্ছা, তো আমি আর মুভ টুভ না করি নাকি? তুমি আমাকে ওইটা দিলেই ভালো, কারণ লার্জ ক্লাস। আর তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো সেটা আমাকে বলতে পারো আর কি, যে কোনো সময় ইমেলও করতে পারো, অথবা ফোন করলে হয় কি আমি অনেক সময় আননোন ফোন খুব বেশি অ্যাটেন্ড করি না, তো আমাকে টেক্সট করতে পারো যে স্যার আমি আপনার স্টুডেন্ট, আমি আপনার সাথে কথা বলতে চাই, দেন আই উইল পিক দ্যাট ফোন। এইটা করতে পারো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে যে কোনো মুহূর্তে শেয়ার করতে পারো, পড়াশোনা রিলেটেড, নিজের পার্সোনাল লাইফ। হ্যাঁ হ্যাঁ স্লাইড গুলা আমি একটা ক্লাসরুম গুগলে দিয়ে দিলে ভালো হতো। গুগলে ক্লাসরুম ওপেন করব, সেখানে আমি দিয়ে দিব এগুলা। আমি হাইড্রোলিক্স এর একটা ক্লাসরুমই ওপেন করে সেখানে যে ম্যাটেরিয়াল আছে অ্যাসাইনমেন্ট এগুলো আমি সেখানেই সব দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবা, সেখানে আপলোড করতে পারবা, সবই করতে পারবা। তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা যে ক্লাসের ব্যাপারে, অথবা কোনো কমেন্ট থাকলে বলতে পারো যে স্যার এইভাবে কন্টিনিউ করতে পারে।
এই চশমা পরা ছেলেটার নাম কি আমি জানি না, কার যে ছবি আসছে। আমি হয়তো সবার ফেক চিনি বাস্তবে, বাট হয়তো পার্সোনাল ওরকম কথা হয়নি। এই ফারহানা কে ঘুমিয়ে গেছে নাকি? 1960 ফারহানা আছো নাকি? Yes, sir. আচ্ছা, ফারহানা গেছে আর কি। ফারহানার এটা একেবারে রিপিট হতে যাচ্ছে। ফারহানা তুমি এমনি জাস্ট আমি একটু ট্রাই করলাম যে তুমি কি ঘুমাচ্ছ নাকি জেগে আছো আর কি, তুমি কি ক্লাসে ছিলা কিনা। ডোন্ট ওয়ারি, আমি জাস্ট ওইটার জন্যই এই করলাম। তো তোমার ওইগুলো কি শেষ হয়েছে নাকি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই? দাঁড়াও, আমি নিজেই একটা নিয়ে নিই জাকিরুলের সাথে সাথে। স্যার আপনি নিলে ভালো হয়। এটা গেল। স্যার আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে স্যার। আচ্ছা, তুমিও পাঠিয়ে দাও, আমি অসিত কুমার থেকে বাকিটা আমিও নিয়ে নিই। অসিত কুমার মন্ডল, আচ্ছা আচ্ছা অসিতের থেকে এটা। আর তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো, ক্লাসের পড়াও পড়ো এবং নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য পড়ো, কারণ আমাদের অনেকটাই পিছিয়ে থাকি আমরা। খালি গল্প মল্প করে টরে আমরা শেষ করে দিই, কিন্তু আসলে কাজের কাজ হচ্ছে না। আর শুধুমাত্র একটা প্রফেশনের জন্য আমরা পাগল হয়ে একবারই হচ্ছে। ওসব চিন্তা বাদ দিয়ে দুনিয়াতে আরো অনেক জিনিস আছে করার মতো। আমাদের চোখের সামনে যা দিচ্ছে আমরা তাই ভাবছি যে এইটাই ভালো, এর থেকে আর দুনিয়াতে ভালো নেই। কিন্তু যে আকাশ যে অনেক বড়, সেই আকাশে আরো উড়া যায়, সেটা আমাদের ব্রেনের মধ্যে অনেক সময় কাজ করে না। আকাশটা তো ছোট না, আমি হয়তো কেউ কুয়ার মধ্যে আটকা পড়ছে, সে ভাবছে কুয়ার মতো গোল আকাশ। আকাশ তো বিশাল আকাশ, তুমি উড়েই দেখলা না, না দেখে তুমি ভাবলাম যে এই হলো আকাশ। কই তাসনিম কোথায় গেল? তাসনিম, আচ্ছা। তুমি আমাকে ওইটা ইমেলে দিয়ে দিও এটা, অথবা এটা এই গুগল ক্লাসরুম আমি আজই খুলে ফেলবো, সেখানে তুমি পাবা। তোমাদের কি তোমার শেষ হয়ে গেছে ওইটা করা? জাকিরুল, স্যার ও বলছে স্ক্রিনশট নেওয়া শেষ। আচ্ছা, তো আমাকে যথেষ্ট হেল্প করতেছে আর কি। স্যার আমরা কি লিভ নিব? হ্যাঁ হ্যাঁ, ওই যে ও স্যার আমরা এটা কি নিয়ে নিক, ওই যে আমাদের এটা আমাকে একটু হেল্প করতেছে ওর ক্লাসের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। আমি নেক্সট দিন আর এটা করব না, আমি তোমাদেরকে একটা শীট দিয়ে দিব গুগলের, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। জি স্যার। ওইটাই সুবিধা হবে আর কি। জি স্যার। অথবা এখনও আমি দিয়ে দিই চ্যাটে, সেটাও হতে পারে। তোমরা যদি কেউ করতে পারো ওইখানে দিয়ে দাও তোমাদের একটা করে অ্যাটেন্ডেন্স। অবশ্য ফোনে মনে হয় অনেক সময় সমস্যাও হয়, এগুলো করো। কম্পিউটারে হলে সুবিধা হতো তোমাদের। স্যার গুগল ফর্ম দিলে সমস্যা হবে না হয়তো বা স্যার, আমরা সবাই দিতে পারবো।
আচ্ছা আমি তুমি ওইটা আমাকে ওইটাও দিয়ে দাও আর আমি গুগলের একটা শীট বের করে আমি দিয়ে দিই জি স্যার দাঁড়া, তাই করি and 21 তাহলে আমি জাকিরুল তোমার সাথেই শেয়ার করে দিলাম হ্যাঁ স্যার আমি তোমাকে এটাই শেয়ার করে দিলাম গুগল ফর্ম ও গুগল ফর্ম না এটা এই শেয়ার করলাম একটা শীট গুগল শীট যে ওই যে এই আছে না এক্সেল ওরকম ওরা স্ক্রিনশট নিয়ে নিক আচ্ছা তো তোমার তো জাকিরুল তোমার কি শেষ এটা করা আর আমি তো স্ক্রিনশট নিয়ে নিছি স্যার আচ্ছা তাহলে আমি মনে হয় ক্লাস থেকে বের হই স্যার আচ্ছা ঠিক আছে তো থাকো হ্যাঁ আচ্ছা স্যার আচ্ছা আর সবাই ভালো থাকো আর সাবধানে থেকো আবার দৌড়াদৌড়ি করো না এর মধ্যে করোনার পরিস্থিতি আর কিছুদিন পরে আবার বোঝা যাবে স্যার আমরা স্যার এই যে গুগল শিটটাতে কি করব অ্যাটেন্ডেন্স দিব অ্যাটেন্ডেন্স চাইলে দিয়েও দিতে পারো ওর মধ্যে আমি একটা ওই যে তোমাকে শীট দিলাম ওর মধ্যে আর্টিকেল করে দিলাম জি স্যার আর আমি রুটিনটা নিয়ে আজকে আমি একটু সুন্দর করে তোমাদের এটা গোছানোর চেষ্টা করব হ্যাঁ ইট লুকস উইয়ার্ড আশরাফুন নাহার ইজ টকিং লাইক আমি কথা বলতেছি আচ্ছা তো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম